সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের আজকের অতিথি মহিউদ্দিন আহমদ, লেখক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক। মহিউদ্দিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। ইতিহাসের অনেকগুলো ঘটনার সাক্ষী আপনি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বা এর আগেও ৪৪টা বই লিখেছেন, বেশিরভাগই রাজনৈতিক। আপনি একটা বই লিখেছেন জাসদ নিয়ে লিখতে গিয়ে, অস্থির সময়ের রাজনীতি। তো এই অস্থির সময়ের রাজনীতি লিখে আপনার সামনের দিনগুলো সুস্থি আসবে, অস্থির বাদ দিয়ে ওটা বাদ যাবে, সেটাই আমাদের ধারণা ছিল। আজকের বাংলাদেশে 2024-এ অনেকগুলো ঘটনা ঘটেছে, বিপ্লব হয়েছে বা গণঅভ্যুত্থানই হয়েছে, তারপরে যে রাজনীতি, এটাও তো অস্থির। কি দেখলেন পরিবর্তন? আমরা তো এটা তো সাইক্লিক অর্ডারে চলে। আমরা গত 5 দশক ধরেই দেখছি এই উঠানামা এবং রাজনীতির নানান রকমের পালাবদল, এবং সবসময়ই আমরা বলি যে এখন ক্রান্তিকাল চলছে, ক্রান্তিকালের আর শেষ হয় না। তো কিন্তু এর মধ্যে বড় বড় যে মোড় পরিবর্তনকারী ঘটনা আমরা যেটা দেখি, 75 একটা, তারপরে 90ও একরকম দেখেছি, আর এই 2024-এ দেখলাম। তো 75 আর 90-এর সাথে 2024-এর একটা পার্থক্য আছে আমার যেটা মনে হয়। 2024-এ এসে আমার মনে হচ্ছে মানে এটাই এখন একটা অস্থির সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এটা 75-এও মনে হয়নি, 90-ও মনে হয়নি। তখন সরকারের রাজনীতির বড় পালাবদল হয়েছে, কিন্তু এখন যেটা হয়েছে যে পালাবদলের সাথে সাথে একটা অস্থিরতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একটা মানে সিচুয়েশনটা আমরা যদি একটা ইংরেজি শব্দে বলি, ভোলাটাইল, কেমন যেন এক ধরনের অনিশ্চয়তা যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি এবং কি হতে পারে। যে কারোর সাথে দেখা হলে প্রশ্ন করে যে ভাই কী হবে, তো আমি তো বলতে পারতেছি না কী হবে। তো যেটা হয় আমার মনে হয়েছে যে দেশে একাধিক পাওয়ার সেন্টার ডেভেলপ করেছে। তো সুতরাং এক একজনের এক এক রকমের চিন্তা, লক্ষ্য, এজেন্ডা, ফলে আমরা একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছি। না, কিন্তু এই অনিশ্চয়তা তাইলে দূর করার দায়িত্ব কাদের? না, এটা আমি কোনো একক শক্তি দেখি না যে তারা দূর করবে। আমরা আমাদের মানে মনোজগতে আমরা সবসময় চিন্তা করি একটা শক্তিশালী রাষ্ট্র, একটা শক্তিশালী সরকার, সেই সরকার শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, সব কিছু একটা শৃঙ্খলা, এই শব্দটার সাথে আমরা বেশি পরিচিত। আমাদের এটা অভ্যাস হয়ে গেছে যে একটা মানে সুশৃঙ্খল সমাজের মধ্যে আমরা থাকব। কিন্তু এখন আমরা সেই শৃঙ্খলা বলতে যে জিনিসটা বোঝায় যে এক ধরনের অর্ডার, যেটা সমাজটাকে একটা ধরে রাখে, সেইটা এখন শিথিল হয়ে গেছে। আমরা একটা স্ট্রং গভর্নমেন্ট দেখেছি এর আগে, 24শে আগস্টের আগে। স্ট্রং গভর্নমেন্ট ইন দ্য সেন্স যে এটা রাষ্ট্রযন্ত্রের উপরে চেপে বসেছিল এবং রাষ্ট্রযন্ত্রের হাত তো অনেক লম্বা। সেখানে আমাদের অনেকেরই টু শব্দ করার সুযোগ ছিল না, ভীতি কাজ করতো এক ধরনের। তো সেই বাঁধনটা আলগা হয়ে গেছে। আলগা হয়ে যাওয়াতে হয়েছে কি, এক ধরনের মানে অবাধ স্বাধীনতার মতন আমরা আমাদের যা ইচ্ছা আমরা বলতে পারছি, যা ইচ্ছা করতে পারছি। 5 জন লোকের মনে হইল যে চলো আমরা রাস্তা আটকায় একটা স্লোগান দিয়ে দাবি আদায় করি, তারা সেটা করতে পারতেছে নির্দ্বিধায়। তো ফলে সর্বত্রই এক ধরনের স্বাধীনতা। তো এই স্বাধীনতা না অরাজকতা না, এই স্বাধীনতাটা আমরা এই স্বাধীনতার অভ্যাসটা আমাদের ছিল না। তো অনভ্যস্তভাবে যেটা আমরা পাচ্ছি, আমরা অনেকেই মনে করি যে
এইটা বোধহয় অরাজকতা। তো অরাজকতা কেন বলি? এই জন্য যে আমাদের এক ধরনের, আমরা এর মধ্যে মনে করি যে এর মধ্যে তো আমাদের যে স্থিতাবস্থাটা বোধহয় নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এক ধরনের সেন্স অফ ইনসিকিউরিটির মধ্যে আমরা চলে গেছি, এইরকম মনে হলেই তখন আমরা বলি এটা অরাজকতা। কিন্তু এরকম একটা ট্রানজিশন পিরিয়ডে কিন্তু এই ধরনের চলে। আপনার হয়তো খেয়াল আছে ৭২ সালে কিন্তু এই ধরনের একটা ট্রানজিশনাল পিরিয়ড আমরা দেখেছি, যেখানে কোনো আইন কানুন কিছু ছিল না। আমরা এই মব দেখেছি, এবং মব ভায়োলেন্সও বলতে পারেন, মব জাস্টিসও বলতে পারেন। তারপরে সরকারের থিতু হতে সময় লেগেছে কয়েক মাস, যেহেতু শেখ মুজিব অত্যন্ত ক্ষমতাধর এবং জনপ্রিয় নেতা ছিলেন, ফলে খুব ইজি হয়েছে তার জন্য মানে এক ধরনের অর্ডার এস্টাবলিশ করতে। এখন সেই জিনিসটা নাই, মনে হচ্ছে নাই। এবং ৫ই আগস্ট ঘিরে যে মানুষের মধ্যে যে আবেগ, উন্মাদনা, আকাঙ্ক্ষা এগুলো কাজ করেছিল প্রচণ্ড রকমের, এইটা কোনো মানে আমি বলবো যে এইটার যে একটা সাংগঠনিক রূপান্তর হবে বা দার্শনিক রূপান্তর হবে, সেটা আমরা দেখছি না আপাতত। এবং এটা হয়তো চটজলদি হবেও না। না, এটা কেন হলো না? এটা তো মানে যে সমস্ত সুযোগ যেগুলো ছিল, এই সুযোগগুলো হাতছাড়া হয়ে গেল কেন? এইটা হলো একজন যে আমরা যে যাই দাবি করি না কেন, এর পেছনে কোনো মানে মানুষ, এটা একটা গণবিদ্রোহ হয়েছে আমাদের দেশে ৫ই আগস্ট। আমি এটাকে বিদ্রোহই বলি। সমাজে সর্বস্তরের মানুষ এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, এবং মানুষের পুঞ্জীভূত ক্ষোভ থেকে আমরা অনেকেই এর সাথে সম্পৃক্ত হয়েছি। কিন্তু এর মধ্যে কোনো এক সাংগঠনিক কোনো মানে এক সংগঠনের যে একটা অনুঘটকের ভূমিকা থাকে, ক্যাটালিস্ট, সেইটা আমরা দেখিনি। এখন অনেকেই হয়তো দাবি করে আমরা এটাতে ছিলাম, আমরা ওইটাতে ছিলাম। আমার সেরকম মনে হয় না। এর মধ্যে অনেকেরই কম বেশি ভূমিকা আছে, কারো বেশি কারো কম, বিভিন্ন সামাজিক শক্তির। কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যানারে তো এটা হয় নাই। এবং ফলে যেটা হয়েছে এর মধ্যে যে আমরা বলি যে স্বতঃস্ফূর্ততার উপাদান, এটা অনেক। এবং এই স্বতঃস্ফূর্ততার ব্যাপ্তি এত বেশি, এখন আপনি দেখবেন যে সব জায়গাতেই মানুষ এই কথাটা বলতেছে যে আমরা বৈষম্য বিরোধী একটা সমাজ চাইতে। বৈষম্য বিরোধী সমাজ বলতে আমরা অনেক কিছুই বলছি। এখন রাস্তায় হকারও বসতে দিতে হবে, ব্যাটারি রিক্সা শহরে চালাইতে হবে। আমাদের দেশে হঠাৎ করে মানে বৈষম্য বিরোধী যে সর্বত্র আমরা এইটা করছি, জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। হ্যাঁ, এখন বৈষম্য তো আপনি এটা বলার পরে তো আপনি বৈষম্য রাখবেন কিভাবে? তো এই সমস্যাগুলো বা এই সিচুয়েশনগুলো তৈরি হয়েছে এখন। এটাতে বেরো আসার মুক্তির পথ কি? এটা থাকলে তো আপনার একটা সমাজ চলতে পারে না। এখন এটা মুশকিল হলো যে যেহেতু কোনো একক কোনো নিয়ন্ত্রণ নাই কোনো সামাজিক শক্তির এই সমাজের উপরে। ইভেন আমরা যেটা দেখি যে দেশে একটা সরকার আছে, সরকারের প্রতিনিধিরা যখন কথা বলেন এবং গণমাধ্যমে যে তাদের বক্তব্যগুলো আসে, সেখানেও কিন্তু তাদের কথার মধ্যেও কিন্তু অনেক সময় স্ববিরোধী অবস্থান পাওয়া যায়। যেমন হয়তো একজন উপদেষ্টা একরকম কথা বললেন, আবার আরেকজন উপদেষ্টা অন্যরকম বললেন, বা বললেন যে এটা তো কোনো উপদেষ্টা বলে থাকলে এটা তার ব্যক্তিগত অবস্থান, এটা সরকারের অবস্থান না। এটা কিন্তু প্রায়ই আমরা শুনি। তো কিন্তু এই যে মিডিয়ার সামনে কথা বলার সময়ে অনেকেই অনেক কিছু বলেন, ইভেন নির্বাচনের ডেট নিয়েও কিন্তু এরকম পাল্টাপাল্টি কথা আমরা শুনেছি। তো সুতরাং ফলে যেটা হয়েছে, এগুলো কিন্তু সমাজকে একটা বার্তা দেয়। বার্তাটা হচ্ছে এই যে বোঝা যাচ্ছে যে এক ধরনের সংহতির অভাব আছে, কোহেশনটা নাই। তো একটা কোহেসিভ ইনস্টিটিউশনাল মানে পজিশনে যদি না যেতে পারে সরকার, তাহলে তো অনেক সমস্যা তৈরি হবে।
বা যে সমস্যাগুলো আছে সেটার মীমাংসা হবে না। শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন, হ্যাঁ হ্যাঁ, পরবর্তীকালে যেটা আপনি বলছেন গণবিদ্রোহ, হ্যাঁ এর এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে নতুন একটা পথে যাত্রা করতে হলে যে নেতৃত্বের প্রয়োজন ছিল সেটা অনুপস্থিত অনেকেই বলছেন। আপনার কি মত? হ্যাঁ, নেতৃত্ব বলতে তো আমরা মানে এখানে দুইটা কনসেপ্ট কাজ করে। একটা হচ্ছে ব্যক্তির নেতৃত্ব। আমরা তো শুরু থেকেই আমরা এক ব্যক্তির নেতৃত্ব দেখে আসছি এবং আমাদের আমি বলবো যে মনের মধ্যে মনোজগতে কিন্তু ওইটা কাজ করে। একটা শক্তিশালী নেতা, হ্যাঁ, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ, এরপরে আমরা দেখলাম খালেদা হাসিনা, এক ব্যক্তির শাসন ভার্চুয়ালি। তো আমরা কিন্তু ওইভাবে এই সমাজটা অভ্যস্ত হয়ে গেছে। তো সেখানে যে একটা যৌথ নেতৃত্বের যে ব্যাপারটা বা একটা সামাজিক শক্তির নেতৃত্বে সবকিছু পরিচালিত হবে, এইটার তো প্র্যাকটিসটা আমাদের দেশে নাই। তো এখন যেহেতু একটা বড় বিদ্রোহ হয়ে গেছে, বিদ্রোহ হলে পরে যেটা হয়, আমরা একটা অতীতের সাথে আমাদের একটা ছেদ ঘটে গেছে। আমরা আর আগের অবস্থায় ফিরে যাব না, যেতে চাইব না। এখন যে চূড়ান্ত রকমের মানে একটা পারিবারিক ফ্যাসিস্ট শাসন আমরা দেখেছি 5ই আগস্টের পরে, আমরা ঠিক তার উল্টোটা দেখতে চাইব। মানে উল্টোটা কি, সেই ভিশনটা কিন্তু সবার সামনে ক্লিয়ার না, কারণ যেহেতু কোনো রাজনৈতিক দিক নির্দেশনা ছিল না, ভিশন নাই, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা আছে। আকাঙ্ক্ষাটাকেও আমরা ক্রিস্টালাইজ করতে পারছি না। ওয়েল, এই যে এই অবস্থায় মানে এই যে আপনার এই হিসাব নিকাশ যেটা আপনি যেটা বললেন রাজনীতি, এরপরে একটা পরিস্থিতি কিন্তু নতুন একটা যাত্রাপথে বলা হচ্ছে এটা নির্বাচন হবে। সেই নির্বাচনটা ধরেন আওয়ামী লীগ নেই, অনুপস্থিত, তার ভাগ্যে কি আছে এটা তারাও জানে না হয়তো। তো এই অবস্থায় একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের পরের বাংলাদেশের চিত্র যদি আপনাকে আমি আঁকতে বলি, কিভাবে আঁকবেন? না, একটা আমরা যে ধরনের গণতান্ত্রিক সমাজের চিন্তা করি, সেখানে হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা তারা সরকার গঠন করবে। তো এখন নির্বাচনের তো বিকল্প নাই, নির্বাচনের বিকল্প কিন্তু কেউ ভাবছেও না। নির্বাচনেরও বিকল্প আছে। একটা রেজিমেন্টেড সোসাইটিতে যেটা হয়, সেই সোসাইটিও ডেলিভার করতে পারে, যেটা আমরা চায়নায় দেখেছি, ভিয়েতনামে দেখেছি। চীন তো ভালোই চলছে, অনেক প্রোগ্রেস করছে, কিন্তু আমাদের মনস্তত্ত্বে কিন্তু ওইটা নাই। আমাদের মনস্তত্ত্বে এখনও আছে কিন্তু ওই ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার টাইপের একটা ডেমোক্রেসি, হ্যাঁ, যেইটা আমাদের দেশে আমাদের সমাজে শেকড় গাড়তে পারে নাই এখনো, কারণ সেই মানুষ তো এখানে নাই। আর মানুষের মধ্য থেকেই তো, মানুষের চেতনা থেকেই তো উচ্চারিত হবে একটা সরকার ব্যবস্থা। তো সরকারের ব্যবস্থাটা হচ্ছে টেমস নদীর পার থেকে আমরা নিয়ে আসছি। আমাদের এখানে সেই নাগরিক মনও তৈরি হয় নাই, সেন্স অফ সিটিজেনশিপ। এই একটা সমস্যা। এখানে জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকার পরিচালনার মানেই হচ্ছে যে জনগণ প্রতিনিধি নির্বাচন করবেন। প্রতিনিধি তো যে কাউকে নির্বাচন করতে পারবে না। 3 জন যদি দাঁড়ায় নির্বাচনে কন্টেস্ট করে, তাদের মধ্যে থেকে একজন। সমাজের সবচেয়ে ভালো লোকগুলো তো আর ওই 3 জনের মধ্যে না। দেখা গেলো সমাজের সবচেয়ে ভালো লোকটা টাকা পয়সার অভাবে নির্বাচন করতে পারছে না। তো সত্যিকারের প্রতিনিধিত্ব আপনি কীভাবে করবেন? তো এই একটা মানে সমস্যা কিন্তু আছে এই ব্যবস্থায়। তারপরে নির্বাচনটা কবে হবে? আমরা সংস্কারের কথা শুনছি, রাষ্ট্র মেরামতের কথা শুনছি। নির্বাচন হওয়ার পরে যদি আগের স্টাইলেই সরকার চলে, তাহলে যে হাজারখানেক শিশু তরুণ মারা গেল, প্রাণ দিল, তাহলে কী জন্য প্রাণ দিল তারা? মানে এটা তো অর্থহীন। সুতরাং সংস্কারটা কি কি হবে? আমি একটা ইস্যু আপনাকে বলি, আমি জানি না এটা কেউ ভাবছে কিনা। আমাদের পার্লামেন্টে 350 আসন, তার মধ্যে 50 জন সংরক্ষিত আছে নারীর জন্য। নারীদেরকে ওই 300 জন মিলে সিলেক্ট করে, তারা কেউ পরিবারের সদস্য, কেউ জ্ঞাতি গোষ্ঠী এরকম বা দলের লোক। ওরা তো ভোটারদের ভোটে নির্বাচিত হন না। এখন সরাসরি ভোটে নির্বাচনে সংরক্ষিত আসনের ব্যবস্থা আছে,
ইউনিয়ন পরিষদে আছে, উপজেলা পরিষদে আছে, জাতীয় সংসদে নাই। তো সংস্কার হলে তো এটাও আসতে হবে, সেটা নিয়ে তো আমি কোনো আলোচনা দেখি না। এরকম কিন্তু অনেকগুলো বিষয় আছে। যারা বলেন যে এই মুহূর্তে নির্বাচিত প্রতিনিধি ছাড়া সরকার চালানোটা অনেক সমস্যা হবে, এই সেই সংস্কার তারাই করবে, কিন্তু সংস্কার তারা কি করবে? এগুলো কি করবে তাদের কি কমিটমেন্ট আছে? গত 53 বছরে যারা সরকারে এসেছিল তারা কি বাংলাদেশ বেতার বা টেলিভিশনের স্বায়ত্তশাসন দিয়েছে? দেয় নাই তো। নির্বাচনের আগে কিন্তু অনেকে কমিট করে। তাইলে এই সংস্কার কিন্তু অনেকগুলো আছে। তো ভবিষ্যতে গেলে তারা কতটুকু করবে, সেই জন্যই আমার মনে হয় এখন যে বিতর্কটা আছে, আগে সংস্কার না নির্বাচন, বা ন্যূনতম কতগুলো সংস্কার করে তারপরে নির্বাচন। আপনার সাজেশন কি? আমার সাজেশন হচ্ছে যে আমি বলবো যে কিছু কিছু ব্যাপারে যদি আগে থেকে ডিসাইড করে না দেওয়া হয় তাহলে সমস্যা হবে। আপনার খেয়াল আছে 2008-এর নির্বাচনের আগে নির্বাচন কমিশন 8টি বিষয়ে ব্যক্তিগত তথ্য দেওয়া বাধ্যতামূলক করেছিল। হ্যাঁ, তো সেটা বাধ্য না করলে তো এরা করে না। পরবর্তীকালে মানুষ এটা তো হ্যাঁ, তারপরে তারা বলেছিল যে প্রত্যেক লেয়ারের কমিটিতে অ্যাটলিস্ট 1/3 সদস্য নারী সদস্য থাকতে হবে। টাইম দিয়েছিল 10 বছর, আজ পর্যন্ত হয় নাই, এটা কেউ করে নাই। তো সুতরাং করবে না, তো তারা নিজের থেকে করবে না। তো এই বিষয়গুলো আছে। তা আমি মনে করি এগুলো নিয়ে সিটিজেনদের মধ্যে অনেক বেশি ডায়ালগ হওয়া উচিত। এবং আমি মনে করি যে একটা সিটিজেন্স চার্টার থাকা উচিত, অর্থাৎ এই দেশের মালিক কিন্তু জনগণ, রাজনৈতিক দলগুলো মূল স্টেক হোল্ডার না, মূল স্টেক হোল্ডার জনগণই। রাজনৈতিক দলগুলো হচ্ছে আমার চোখে রাষ্ট্র এবং জনগণের মধ্যবর্তী একটা স্তর, সেটা আপনি মধ্যস্বত্বভোগীও বলতে পারেন। তো জনগণ তো নির্ধারণ করে দিবে যে তারা কিভাবে বিহেভ করবে। তো সুতরাং মানুষ যেটা চায় তার প্রতিফলন তাদের কথাবার্তায়, তাদের বিবৃতিতে, তাদের বক্তৃতায়, তাদের ম্যানিফেস্টোতে থাকা উচিত। তো আমার মনে হয় কিছু কিছু সংস্কার খুব বোল্ডলি, এই দ্বিকক্ষ বিশিষ্ট আর ওই যে কি পরপর 2বার প্রধানমন্ত্রী হইতে পারবেন না, এটা বড় ইস্যু না। পরপর 2বার এমপি হইতে পারবেন কিনা, এটা আমার কাছে বড় ইস্যু। কারণ হচ্ছে যে একই পরিবার বা 2-3টা পরিবারের মধ্যে এমপি হয় প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে। ওইখানেও কিন্তু একটা সিন্ডিকেট আছে, প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে 2-3টা পরিবারের একটা সিন্ডিকেট আছে, তারাই এমপি হবে ঘুরে ফিরে। তো এটাও কিন্তু একটা সমস্যা। আপনি যদি বলে দেন যে 2বারের বেশি কেউ এমপি হইতে পারবে না, তাহলে অটোমেটিক্যালি 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না। ভেরি সিম্পল। এরকম অনেক কিছু আছে, আমরা আলাপ করতে পারি, কিন্তু কথা হচ্ছে যে মানে এই ক্ষেত্রে যেমন সংবিধান সংশোধনের একটা সংবিধান সংশোধন মানে কি, সংবিধানটা সংস্কার তৈরি করা হয়েছিল এক ব্যক্তির মুখের দিকে তাকিয়ে। সেখানে মন্ত্রিসভা হচ্ছে অ্যাকাউন্টেবল টু দ্য প্রাইম মিনিস্টার, নট টু দ্য পার্লামেন্ট। তো আমাদের তো অনেক কিছু বদলাতে হবে, আর এত বড় সংবিধানের তো দরকার নাই। আমি মনে করি যে সংবিধান 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা ইভেন রিটার্ন না থাকলেও চলে। সিটিজেন্স চার্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে নাগরিক সনদ, যে এই নাগরিকদের আকাঙ্ক্ষা, এবং যারাই আকাঙ্ক্ষার প্রতি সমর্থন দেবে এবং বাস্তবায়নের অঙ্গীকার করবে, একমাত্র তারাই নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে। এরকম একটা হওয়া উচিত আমার মতে। আপনি রাজনীতির সঙ্গে শুরুতে যুক্ত ছিলেন। বাংলাদেশের 53 বছরের রাজনীতিতে অনেকগুলো অমীমাংসিত বিষয় রয়ে গেছে। সরকার আসে, একরকম ইতিহাস লেখে, সরকার চলে যায়, ওই ইতিহাস বাতিল হয়ে যায়, মানে অর্থাৎ সরকার বদলায়, ইতিহাসও বদলে যায়। এই ইতিহাসের মানে নিরিখে যদি আমরা চিন্তা করি বিষয়টাকে, এটার একটা মীমাংসিত বিষয় তো নিশ্চয়ই আছে, এইটার পথ কি? এটা মীমাংসা করাটা খুব দুরূহ। কারণ হচ্ছে যে আমাদের এখানে ওই যে কর্তৃত্ববাদী একটা আছে, আমাদের রাজনৈতিক নেতারা তো আচরণ করে সামন্ত প্রভুর মতন। আমি সব করেছি, বা আমার বাবা সব কিছু করেছে, বা আমার স্বামী সব কিছু করেছে, এইরকম কথাবার্তা আছে। তো এখানে তো কোটি কোটি মানুষ আছে, তারাও তো অনেক কিছু করেছে। আমরা বলি যে হাজার হাজার লাখ লাখ মানুষ প্রাণ দিয়ে দেশ স্বাধীন করেছে, তাহলে কারো ভাষণে, কারো ঘোষণায় তো স্বাধীন হয় নাই।
ওইটাও হয়তো গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষ যে রক্ত দিল, প্রাণ দিল, সেটার গুরুত্ব আছে না? হ্যাঁ, ডেফিনেটলি। এর ছাড়া হবে? তো সুতরাং ক্ষমতাসীনরা যেটা করে, তাদের গোষ্ঠীগত স্বার্থে তারা এক ধরনের বয়ান হাজির করে এবং মানুষকে সেই বয়ানটা গিলতে বাধ্য করে। কিন্তু সরকারের পরিবর্তন হলে ওই বয়ানটা পাল্টে যায়, তখন আরেকটা বয়ান আসে, সেটা ওই ধরনেরই একটা বিকৃত বয়ান। তো সত্যিকার অর্থে যদি জনগণ স্বাধীন হয়, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, তাহলে ওই স্বাধীন চিন্তা থেকে কিন্তু অন্যরকম ডিসকোর্স আসবে সমাজে, তাই না? ইতিহাসটা সেভাবে হবে, ইতিহাসটা অবমুক্ত হবে। শেখ হাসিনার উত্থান এবং পতন, এ নিয়ে আমার বিশ্বাস আপনি বই লিখবেন, এটাই স্বাভাবিক। আপনাকে আমি যতটুকু চিনি, জানি, তো সেটার থেকে আপনি শেখ হাসিনার এই উত্থান পতনের কোন দিকটা আপনি হাইলাইট করবেন? এটা তো এখনো বলা প্রিম্যাচিওর। আমি তো লিখবো, অবশ্যই লিখবো, কিন্তু শেখ হাসিনার উত্থান পতনের মধ্যে যে বিষয়টা, সেটা হচ্ছে ওইটাই যে আমাদের দেশের শাসকরা হচ্ছে সামন্ত প্রভুর মতন, এবং এই যে ব্যক্তি, পরিবার এবং একটা ছোট গোষ্ঠী, এদেরকে নিয়ে মানে চিরকাল ক্ষমতায় থেকে যাওয়ার জন্য নির্বাচনী বিধি ব্যবস্থাকে ম্যানিপুলেট করা, এটা করতে করতে একটা পর্যায়ে এসে শেখ হাসিনার পতন হলো। তো নির্বাচনী বিধি ব্যবস্থা ম্যানিপুলেশন তো আমাদের দেশে এর আগেও হয়েছে। নির্বাচনী বিধি ব্যবস্থা ম্যানিপুলেশনের চিন্তা না থাকলে হয়তো ১-১১ও হতো না, তাই না? ইয়াজউদ্দিন ইত্যাদি ইত্যাদি আমি বললাম। তো সুতরাং শেখ হাসিনাকে আপনি ধরতে পারেন যে বাংলাদেশের রাজনীতিতে একটা উইন্ডো হিসাবে শেখ হাসিনাকে ধরে তার সময়টাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাইলে আমরা দেখব যে একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে শাসকরা কিভাবে কর্তৃত্ববাদী হয়ে ওঠে এবং একটা পর্যায়ে এসে চূড়ান্ত রকমের ফ্যাসিস্ট হয়। তো এই যে মানে পর্যায়ক্রমে এই যে এটাকে বলবো যে এই জিনিসগুলোই কিন্তু পতনের পথ খুলে দেয়। আপনি যদি স্বাভাবিক গণতান্ত্রিক পদ্ধতিতে রেজিম চেঞ্জ করতে না পারেন, তাহলে এটা ভায়োলেন্সের দিকে যাবে, এটা কেউ ঠেকাতে পারবে না, নানানভাবে হতে পারে। সো সাংবিধানিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা পালাবদল না ঘটানোর সুযোগটাকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল, যার ফলে ৭৫ হলো। এবং এর পরবর্তীতে আমরা দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা বাতিল করে এই যে আজীবন ক্ষমতায় থাকার যে একটা চেষ্টা হয়েছিল, সেটার কারণেই তো শেখ হাসিনার শুধু পতন না, তাকে মানে আমি কি বলবো, লজ্জাজনকভাবে পালিয়ে যেতে হলো। তার সমস্ত দলের নেতা, কর্মী, সমর্থকদের ফেলে রেখে তিনি এবং তার ক্লোজ আত্মীয়রা পালিয়ে গেলেন। মানে কতটুকু স্বার্থপর হলে একজন নেতা এরকম করতে পারেন। কিন্তু এটা কিন্তু আবার তার যারা অন্ধ অনুগত আছে, যাদেরকে আমরা দলদাস বলি, দলদাসদের মাথায় এটা ঢুকবে না। কেন? কারণ আপনি দেখবেন এই দলদাসরা এখনো ফেসবুকে বিভিন্ন জায়গায় দেশে বিদেশে সক্রিয়, তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নাই, আমরা ভুল করেছি, আমাদের এটা ঠিক হয় নাই। যেমন আপনার খেয়াল আছে 1996 সালে নির্বাচনের আগে শেখ হাসিনা ক্ষমা চেয়েছিলেন, ভুল স্বীকার করে বলেছিলেন যে আমাদেরকে আরেকবার সুযোগ দেন। এবার কিন্তু তাদের মধ্যে সেই ধরনের অনুশোচনা নাই, কোথাও অনুশোচনা নেই, তারা মনে করেন তারা ঠিকই করেছে। তারা নতুন তথ্য হাজির করেছেন, বলছেন যে আমরা গুলি করিনি। এখন কত কিছু বলবে, তার সব কিছুর মধ্যে তারা ষড়যন্ত্র দেখে, শুধু এই ষড়যন্ত্র তত্ত্বটাই আনে তারা সব জায়গায়। এবং তাদের পেইড লোকজন আছে, তাদের কাছে তো প্রচুর টাকা পয়সা আছে, প্রচুর টাকা পয়সা তারা চুরি করেছে, সেই টাকাগুলো তারা এই সমস্ত গোয়েবলসি ও প্রচারণায় খরচ করছে এখন বিভিন্ন জায়গায়। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি?
আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ তো নির্ধারণ করে দেবে আমাদের দেশের রাজনীতিবিদরা। আমার তো এক সময় মনে হয়েছিল আওয়ামী লীগের আর রাজনীতি করার সুযোগই থাকবে না এই দেশে, কিন্তু আমাদের দেশের অনেক রাজনীতিবিদ আছে যারা মনে করে যে না, আওয়ামী লীগ থাকুক, ব্যক্তির বিচার হবে, দলের হবে না। ভালো কথা, আওয়ামী লীগ তাদের কথা, ব্যক্তি হয়তো ফেসিস্ট, দল ফেসিস্ট হয় না, বা এই ধরনের একটা যুক্তি তারা দেয়। তো যে তারা সুযোগ করে দেবে, এবং তার সুযোগ করার পেছনে তাদের নানান রকমের রাজনৈতিক হিসাব নিকাশ আছে, সমীকরণ আছে। সেই জন্যই নাহলে যে পরিস্থিতিতে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আর 2024-এ যে গণবিদ্রোহ হয়েছিল, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার লেজিটিমেসিটা তো নাই, লেজিটিমেসি নাই, তাদের নৈতিক বৈধতা নাই। তাহলে এখন আমাদের তো দেশে তো যে নীতিহীন রাজনীতি, নৈতিক বৈধতা না থাকলেও তাকে অনেক সময় রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব লাভালাভ চিন্তা করে বলে যে না, থাকুক। এবার মহিউদ্দিন ভাই, আপনাকে আমি আপনার সাবজেক্টের মধ্যে নিয়ে যেতে চাই। অতি সম্প্রতি ঢাকার একটি দৈনিক পত্রিকা একটা বিশেষ রিপোর্ট করেছে। সেই রিপোর্টের মধ্যে কি হচ্ছে যে বাংলাদেশের দুই তরুণ, সিরাজুল আলম খান আর শেখ ফজলুল হক মনি, এদের বিরোধের কারণেই বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে গেছে। আপনার কি মনে হয়? না, এটা তো মানে এই মন্তব্য তো উড়ায় দেওয়া যায় না, আমরা তো এটা চাক্ষুষ সাক্ষী। এই জন্য তো বললাম যে এটার মধ্যে আপনি জড়িত ছিলেন। তাদের মধ্যে সমস্যাটা ছিল, তাদের দুইজনের নেতাই হলেন শেখ মুজিবুর রহমান, এবং শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার কে বহন করবেন, এটা নিয়েই কিন্তু ছিল দ্বন্দ্বটা। এবং এই দুইজনের মধ্যেই তারা সমসাময়িক, দুইজনই প্রায় একই বয়সী এবং পরস্পরের ভালো বন্ধুও বটে। কিন্তু ওই যে উত্তরাধিকার প্রশ্নে এই বিষয়টা এসছে, মুক্তিযুদ্ধের সময় এটা কিছুকাল চাপা পড়েছিল, তারপরে আবার এটা সারফেসে চলে আসছে এবং এটা নিষ্পত্তি হয় নাই। তো ফলে যেটা হয়েছে যে আওয়ামী লীগ, বিশেষ করে আমি বলবো যে শেখ মুজিবের রাজনৈতিক মূল খুঁটি কিন্তু আওয়ামী লীগ ছিল না 60-এর দশকে, ওইটা ছিল ছাত্রলীগ। বিশেষ করে 62-র আন্দোলনের সময় থেকে শুরু করে পুরো 60-এর দশক এই ছাত্রলীগই ছিল শেখ মুজিবের প্রধান অবলম্বন, এবং ছাত্রলীগ নিয়ন্ত্রণ করতেন কিন্তু এই দুইজন। দুইজনের দুইটা আলাদা ঘরানা ছিল, এবং এটাকে প্লে করেছেন শেখ মুজিব, দুইটাই তার লোক। তো পরবর্তীতে তাদের মধ্যে যে বিরোধটা, এর মধ্যে ছিল একটা উত্তরাধিকারের প্রশ্ন, এর মধ্যে আবার আসছে কিছু রাজনৈতিক দার্শনিক প্রশ্ন, সমাজতন্ত্রের পক্ষ বিপক্ষ, এগুলো এসেছে। তো ফলে যেটা হয়েছে, এই প্রশ্নের নিষ্পত্তিটা হয় নাই, না হওয়ার ফলে ছাত্রলীগে বিভক্তি আসছে, এবং একটা বড় অংশ যারা রাজনীতিতে ম্যাটার করে তারা চলে গেছে বিরোধী শিবিরে, ফলে জাসদের জন্ম হয়েছে, এবং আমরা একটা টালমাটাল অবস্থার দিকে গেছি। এবং জাসদই হচ্ছে বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল যারা ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে, যে যতই সমালোচনা করুক, এটা হচ্ছে ফ্যাক্ট। এবং তারা স্টেট পাওয়ারকেও অ্যাড্রেস করে রাজনীতি করেছে, যেটা 75-এ আমরা দেখলাম। তো এখন কথা হচ্ছে যে এই প্রশ্নটা আমিও করেছিলাম সিরাজুল আলম খানকে, যে আপনাদের দুইজনের মধ্যে ঝগড়া না থাকলে তো দেশটা অন্যরকম হতে পারত। তো এই আর কি, মানে কি হলে কি হতো, এটা দিয়ে তো আমরা এখন আলোচনা করতে পারবো না। যেটা হলো যে একটা উনি কি কোনো রিপ্লাই দিয়েছিলেন? উনি একটা মানে কি বলবো, একটা মানে এড়িয়ে গেছেন অনেকটা। আমিও একইবার বহুবার ওনাকে জিজ্ঞেস করেছি, কোনো জবাব দেন নাই। আমি জানি না এটার পিছনে কোনো রহস্য নিশ্চয়ই লুকিয়ে ছিল আর কি। যাই হোক, আপনি তো জামাত নিয়েও বই লিখেছেন, আপনার ফাইন্ডিংস কি? না, জামাত তো বাংলাদেশের রাজনীতিতে একটা মানে আমি বলবো যে
আমাদের এখানে ঐতিহাসিকভাবে যে রাজনীতির ঘরানা দাঁড়িয়ে গেছে, আওয়ামী লীগ একদিকে, বিএনপি একদিকে, তার বাইরে আছে একটা ইসলামিস্ট ফোর্স আমরা বলি, তার মধ্যে প্রধান হচ্ছে জামাত, যদি আমরা ভোটের রাজনীতির কথা বলি। এবং জামাত 1970 সালে নির্বাচনেও কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিল আওয়ামী লীগের পরেই। যাই হোক, 71-এ তাদের একটা বড় বিপর্যয় হয়েছে, জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে তারা জনগণ দ্বারা পরিত্যাজ্য হয়েছিলেন। আবার 75-এর পরে আমরা তাদের রিভাইভাল দেখি। তো আমি মনে করলাম যে তাদের একটা ইতিহাস থাকা দরকার। তো সে শুরু থেকে একবার জামাতে ইসলামী হিন্দ থেকে শুরু করে 2024 পর্যন্ত একটা ন্যারেটিভ জামাতের উপরে এটা চেষ্টা করেছি, যাতে পাঠকের কাছে একটা সাধারণ ধারণা আমি দিতে পারি যে জামাত আসলে কি। জামাত সম্পর্কে জামাতের নেতারা অনেক কিছু বলেন, সেখানে অনেক সুন্দর সুন্দর কথা বলেন। তারা তাদের মানুষের প্রত্যাশার বিপরীতে গিয়ে তারা যে সমস্ত কাজ করেছেন সেগুলো তো তারা বলেন না। আর অন্যরা যখন জামাতের সমালোচনা করেন, অন্য রাজনৈতিক দলগুলো, তখন তারা কিন্তু তাদের দলের দৃষ্টিভঙ্গি দিয়ে করেন। এর বাইরে গিয়ে আমি একটা নির্দলীয় ন্যারেটিভ লেখার চেষ্টা করেছি আর কি। ওয়েল, জামাত কিন্তু 71-এর ভুলের জন্য ক্ষমা চায়নি, আর 2024 মানে শেখ হাসিনাও কিন্তু মানে আওয়ামী লীগ এখন পর্যন্ত কিন্তু ভুল স্বীকার করেনি। তো দুইটার মধ্যে তো এক মিল খুঁজে পাচ্ছি আমরা। মিল আছে। জামাত এখন যে জামাতের যে লিডারশিপ, তাদের তো বিন্দুমাত্র লজ্জিত হওয়ার কথা না, কারণ 71-এর জন্য তারা দায়ী না। তো 71-এর জন্য দায়ী যে জামাতের লিডারশিপ, এটার দায় তারা কেন বহন করে বেড়াচ্ছে? তারা তো বলতে পারে যে আমাদের দল 71-এ যে কাজটা করেছে এটা ভুল ছিল, আমরা জনগণের বিপরীতে, আকাঙ্ক্ষার বিপরীতে গেছি, এবং পাকিস্তানি সেনাবাহিনীর অনেক নৃশংস কর্মকাণ্ডের তারা কোলাবোরেটর, সেই জন্য তাদের উচিত ছিল জাতির কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা চাইলে কিন্তু মানুষ অনেক কিছু ভুলে যায়। আর যদি তারা ইনিয়ে বিনিয়ে অনেক কথাবার্তা বলে কিন্তু ওই কাজটা না করে, আমি মনে করি তারা ক্ষমা চাইতে পারে। যেমন আমাদের সাথে পাকিস্তানের একটা সমস্যা আছে নানান বিষয়ে, পাকিস্তানিরা আজ পর্যন্ত অফিসিয়ালি ক্ষমা চায় নাই। ওই মাঝে মধ্যে বিচ্ছিন্নভাবে আমরা শুনি, হ্যাঁ আমরা ভুলে গেছি, আমরা ভাই ভাই আমরা ক্ষমা, কিন্তু না, রাষ্ট্র হিসাবে পাকিস্তান বলা উচিত ছিল যে আমরা একটা, আমাদের সঙ্গে তাদের যে বৈষম্যমূলক আচরণ ছিল সেটার জন্য তারা লজ্জিত, অনুতপ্ত, এবং তারা ক্ষমা, তার তো সমস্যা নেই, তো সম্পর্ক স্বাভাবিক হতে আমি সমস্যা দেখি না। জামাতও এই কাজটা করেছে, এবং আমাদের দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলই, শুধু জামাত না, তারা মনে করে তারা সবাই অভ্রান্ত, তারা ভুল করতে পারে না। তো এই পর্যন্ত যারা বিভিন্ন সময়ে ক্ষমতায় ছিল তারা কেউই কিন্তু তাদের খারাপ কাজগুলোর জন্য ক্ষমা চায় নাই। এই যে আওয়ামী লীগ একদল করলো বাকশাল, তাদের সময় দুর্ভিক্ষ হলো, তারা সবসময় এগুলির পেছনে বলে যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তাদের দুর্বলতা, তাদের অক্ষমতা, তাদের ভ্রান্তি, এগুলো তারা স্বীকার করে না, এবং এখনও কিন্তু তারা এই ষড়যন্ত্র তত্ত্ব ধরেই বসে আছে। তারা মনে করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তো ওই প্রসঙ্গেই আমি বলবো যে আওয়ামী লীগের আরও রাজনীতি করার নৈতিক অধিকার আছে কি না। আমি বলি তারা যদি অনুতপ্ত হয়, ক্ষমা চায়, তাহলে একটা সিচুয়েশন হবে। আর যদি না হয় তাহলে তো আমি মনে করি তাদের রাজনৈতিক করার কোনো নৈতিক অধিকারই নেই। একই অর্থে জামাতেরও নাই। আমরা প্রায় কাছাকাছি এসে গেছি শেষ দিকে। তো দুই একটা প্রশ্ন হয়তো আপনাকে করব। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই বিপ্লবের পরে যে শক্তি, অর্থাৎ ছাত্ররা যে এই যে অভ্যুত্থান, যেটা আপনি বলছেন গণবিদ্রোহ নেতৃত্ব দিয়েছে, যাদের কারণে এই আন্দোলনটা হয়েছে, তারা এখন নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। আপনি এটাকে কীভাবে দেখছেন? না, যারা এখনো ছাত্র, আমি মনে করি তাদের কোনো সংগঠন করার দরকার নেই। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। ছাত্র থাকবে, এমনকি কোনো ছাত্র সংগঠন কোনো রাজনৈতিক সংগঠনের অঙ্গ বা লেজুর সংগঠন হোক, এটাও আমি চাই না। মানে এটার কোনো দরকার নাই। ছাত্ররা তাদের ক্যাম্পাস ভিত্তিক তাদের সমস্যা, তাদের ইস্যু নিয়ে কথাবার্তা। এতে লাভ ক্ষতি কি? লাভ ক্ষতি হচ্ছে তাদের লেখাপড়া হয় না। আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপনি দেখবেন যে 90% ছেলে মেয়ে কিন্তু এগুলো করে না। অল্প কিছু পাবেন,
যারা করিডোরে সারাদিনই মিছিল করে, ওই বিভিন্ন জায়গায় চিকা মারে, এটা কিন্তু সংখ্যায় খুব কম। বেশিরভাগ কিন্তু দলীয় রাজনীতি করে না, কিন্তু দলীয় রাজনীতি যারা করে তারা কিন্তু ক্যাম্পাসে মাস্তানিও করে, এটা আমরা দেখেছি, এবং তাদের ভয়ে অনেকে কথা বলে না। আর তারা যদি একটা রাজনৈতিক দল করতে চায়, রাজনৈতিক দল তো যে কেউই করতে পারে, সেটা সমস্যা না, কিন্তু একটা মানে যে সরকার আছে এই সরকারের কাজগুলোকে বৈধতা দেওয়ার জন্য যদি একটা রাজনৈতিক শক্তি মানে পরবর্তী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে, তাহলে এন্ডোর্স করার জন্য সেটা তো লাগবে। তো সেই রকম চেষ্টা যদি থাকে তাহলে এটা কিন্তু মানুষ কিংস পার্টি হিসাবেই দেখবে। তো সুতরাং এই ব্যাপারে সরকারের এবং যারা রাজনৈতিক দল করছেন তাদের সচেতন থাকা দরকার। এই ক্ষেত্রে প্রফেসর ইউনূসের ভূমিকা কী হবে? প্রফেসর ইউনূসকে তো আমার কাছে সবসময় একটা অরাজনৈতিক ব্যক্তি মনে হয়েছে, আগেও মনে হয়েছিল, এবং সুযোগ থাকা সত্ত্বেও তিনি ১/১১ সময় প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নাই। তো এখন তিনি সরকারের নেতৃত্বে আছেন, কিন্তু তিনি কোনো রাজনৈতিক দল করবেন এরকম ঘোষণা কিন্তু তিনি দেন নাই। আমার মনে হয় তিনি রাজনীতি করবেন না, তাই তো মনে হয়। কিন্তু তার সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয়ে যদি একটি রাজনৈতিক দল তৈরি হয় তাহলে সেটা জনগণের কাছে কিংস পার্টি হিসেবেই প্রতিফলিত হবে। যাই হোক, এই মুহূর্তে আপনি নতুন একটা বই লিখতে যাচ্ছেন আশা করি, সেই বইতে কি থাকছে? আমার তো সর্বশেষ বই হচ্ছে তাজউদ্দিন নামে একজন প্রধানমন্ত্রী ছিলেন, নভেম্বরে বেরিয়েছে। আর এখন আমি লিখছি, আমি তো বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনীতিবিদদের নিয়ে বই লিখেছি, শেখ মুজিবুর রহমানকে নিয়ে বই লিখেছি, মৌলানা ভাসানীকে নিয়ে লিখেছি, সিরাজুল আলম খান, সিরাজ শিকদার, তাজউদ্দিন আহমদ। এখন আমার সাবজেক্ট হচ্ছেন খালেদা জিয়া। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে ৮০-র দশক থেকে এই দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন ৩ জন ব্যক্তি, হোসেন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা। তাই মনে করি তাদের নিয়ে বই থাকা উচিত। তো আমি খালেদা জিয়াকে নিয়ে লিখছি। আমি দেখলাম যে তার যে উত্থান, একজন গৃহবধূ স্বামীর মৃত্যুর পরে আস্তে 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 তার রাজনীতিবিদ হিসেবে উত্থান, এবং এখন যে বিএনপি আমরা দেখি এটা কিন্তু জিয়া রহমানের বিএনপি না। জিয়া রহমানের বিএনপি এরশাদ একদম ধ্বংস করে দিয়েছিল, ভাগ করে লোকজনকে ভাগিয়ে এনে। এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু খালেদা জিয়া নিজেকে নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন এবং দলটাকে পুনর্গঠিত করেছেন। সুতরাং এখন যে বিএনপি, এটা খালেদা জিয়ার আমি বলি অবদানই বেশি। তার মধ্যে তার টানাপোড়েন আছে, তিনি 2 মেয়াদে ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় গেলে যা হয় নানান রকম ভুলভ্রান্তি হয়। তো তার যে রাজনীতিতে তার উত্থান, তার বিপর্যয়, তার কারাগারে যাওয়া, আবার ফিরে আসা, এই সমস্ত বিষয় নিয়ে এটা একটা রাজনৈতিক আখ্যান বলতে পারেন। আমি যেটা লিখেছি তার সম্বন্ধে এটা হলো পলিটিক্যাল বায়োগ্রাফি, যেটা আশা করছি জানুয়ারি মাসে হয়তো প্রকাশিত হবে। মানে আপোষহীন নেত্রী। আপোষহীন ইমেজটা তো তার হয়েছে ৮০-র দশকে, যখন এরশাদের দেওয়া নির্বাচনে তিনি অংশ নেন নাই এবং সব দলই নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে একমত ছিল। হঠাৎ করে আমরা দেখলাম আওয়ামী লীগ তার সম্ভাবনা কি সিপিবি, মুজাফফর ন্যাপ এবং জাসদের একটি অংশ, এরা মিলে ইলেকশনটা করে ফেলল। সে খালেদা জিয়া গেলেন না নির্বাচনে। ওই নির্বাচনে না যাওয়ার কারণে তার মধ্যে একটা আপোষহীন, আমি বলবো যে তিনি এরশাদের সাথে কম্প্রোমাইজ করেন নাই। এবং শেখ হাসিনা ৯৬ নির্বাচনে গিয়ে উনি গেলেন কিন্তু জামাতকে সঙ্গে নিয়ে, জামাত ওই নির্বাচনে পার্টিসিপেট করে 10টা আসন পেয়েছিল। তো ফলে যেটা হয়েছে ৮৬ সালের নির্বাচনে শেখ হাসিনা 2টা কাজ করছেন। একটা হচ্ছে এরশাদের সামরিক শাসনকে বৈধতা দিয়েছেন, আর একটা হচ্ছে জামাতে ইসলামীকে বৈধতা দিয়েছেন। তো জামাতে ইসলামীকে সঙ্গে নিয়ে পার্লামেন্টে যাওয়ার মাধ্যমে জামাতে ইসলামী বৈধতা পেয়ে গেছে। আওয়ামী লীগের মুখে কোনোদিনও শোভা পাবে না যে জামাত কেন স্বাধীনতা বিরোধী শক্তি, তারা কেন রাজনীতি করে। নো, তারা একসঙ্গে নির্বাচন নিষিদ্ধ করলো। এটা করেছে
ছাত্র আন্দোলন থেকে দৃষ্টি সরানোর জন্য, একটা বদ মতলবে জামাতকে যে জন্য নিষিদ্ধ করেছে, এটা যদি যুদ্ধাপরাধের কারণে নিষিদ্ধ করা হতো তাহলে এটা 2009-এই করতে পারতো। ওয়াই এতদিন অপেক্ষা করলো কেন? সেই, তাই না? এই আর কি। সর্বশেষ একদম মানে আগামী দিনের রাজনীতি কিভাবে দেখছেন, আপনার ধারণা কি? আমার মনে হয় আগামী দিনের রাজনীতিতে আরো অনেক বেশি সমস্যা সংকুল এবং অনেক চ্যালেঞ্জ, এবং আমরা মানে এটা পূর্বাভাস দেওয়াটা খুব মুশকিল। কারণ ওই যে বললাম, একাধিক পাওয়ার সেন্টার আছে, এবং এই বিষয় মানে 2024-এর 5ই আগস্ট পরবর্তী যে ট্রানজিশনাল স্টেজের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এই ট্রানজিশনটা কতটুকু দীর্ঘায়িত হবে এটা এই মুহূর্তে বলা মুশকিল, তবে দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা আছে। মহিউদ্দিন ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চাইছি।